প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুল মান্নান। আমি ঢাকা মডার্ন কলেজে কর্মরত আছি। তো লক্ষ্য করো, ভয়েস, আমরা এই ভয়েসটাকে একটা ছোট পরিবার মনে করব। আমরা ভয়েসটা যদি ক্লিয়ার বুঝতে চাই, তাহলে আমাদেরকে এই ভয়েস পরিবারে যে সদস্য আছে এই সদস্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জ্ঞান অর্জন করব। তো লক্ষ্য করে দেখো, আমাদের ভয়েসের সাথে যে বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়গুলো সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। যেমন প্রথমে আছে সেন্টেন্স। আমি সেন্টেন্স এখানে দেখিয়েছি, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, এটা একটা সেন্টেন্স। তো আমরা সেন্টেন্সটা দেখলাম। এরপর আছে সাবজেক্ট। তো এই সেন্টেন্সে আমরা দেখতেছি হি রাইটস এ লেটার। হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। এরপর আছে ভার্ব। এই সেন্টেন্সে সাবজেক্টের পরে আছে ভার্ব, ভার্বের পরে আছে অবজেক্ট। আমরা এই ভার্ব চিনলাম, ভার্বের পরে আছে অবজেক্ট। অবজেক্ট কি আছে? হি রাইটস এ লেটার। এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো এই সাবজেক্ট কি। এই সাবজেক্ট সম্পর্কে জানবো, ভার্ব সম্পর্কে জানবো এবং অবজেক্ট সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নেব। তাহলে আমাদের ভয়েস বুঝতে সুবিধা হবে এবং আমাদের কখনোই আর ভয়েস ভুল হবে না। এই জন্য শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাবজেক্ট, the person or thing we are speaking about in a sentence is called a subject. তাহলে আমি যে সাবজেক্ট বলছি, the person or thing, আমার এখানে সাবজেক্ট পারসন, হি, এটা হচ্ছে পারসন, থার্ড পারসন সিঙ্গুলার। এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমি সাবজেক্ট জানলাম, the person or thing। তাহলে আমার এখানে পারসন আছে, থিংও আছে। আমার এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট আছে পারসন। তাহলে আমরা সাবজেক্ট চিনলাম। যে সাবজেক্টটা কোথায় ব্যবহার হয়? সেন্টেন্সের সাধারণত শুরুতেই সাবজেক্ট থাকে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে সাবজেক্ট চিনলাম, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে কি জানলাম? যে পারসন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট সম্পর্কে আমার মনে হয় তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখব ভার্ব, অর্থাৎ এই সাবজেক্টের পরেই এখানে একটা ভার্ব ব্যবহার হয়েছে। আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব ব্যবহার হয়। এখানে ভার্ব আছে রাইট। ভার্ব হচ্ছে রাইট। রাইট অর্থ লেখা, অর্থাৎ হি রাইটস, সে লেখে। এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে এখানে ভার্ব হচ্ছে রাইটস। তাহলে আমরা ভার্ব কি? ভার্ব, হোয়াট ইজ ভার্ব? এ ভার্ব ইজ এ ওয়ার্ড that tells something about a person or a thing. তাহলে আমরা কি বলতেছি? a verb is a word that tells something, অর্থাৎ ভার্ব কিছু বলে। কি সম্পর্কে বলে? about a person, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলে। তো আমরা একটা সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখি। তাহলে ভার্ব কি বলতেছে? he writes a letter, সে একটি চিঠি লেখে। তাহলে সাবজেক্ট সম্পর্কে বলতেছে। ভার্ব হলো ক্রিয়া, কাজ। তাহলে সে হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে একটা ভার্ব মানে কাজ, অর্থাৎ হি সে কি করে সেটা এখানে বলতেছে। অর্থাৎ হি সম্পর্কে সে বলতেছে। এখানে বলছে পারসন, সামথিং অ্যাবাউট এ পারসন, অর্থাৎ ব্যক্তি সম্পর্কে বলতেছে। কোন ব্যক্তি সম্পর্কে? হি সম্পর্কে বলতেছে। আমরা যদি এরকম প্রশ্ন করি যে হি রাইটস এ লেটার, কে চিঠি লেখে, তাহলে আমরা উত্তর পাচ্ছি হি, অর্থাৎ সে চিঠি লেখে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্ট সম্পর্কেই ভার্ব বলতেছে যে পারসন অর থিং, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট কোনো বস্তু হতে পারতো, এই জন্য এখানে থিং বলা আছে। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্ট হিসেবে বস্তু ব্যবহৃত হতে পারে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ভার্ব ইজ এ ওয়ার্ড that tells something about a person or a thing. তাহলে আমরা এখানে একটা एग्जांपल দেখতে পাচ্ছি, we live in ঢাকা। we live in ঢাকা। তাহলে ভার্ব এটা হচ্ছে, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, পিভি,
প্রিন্সিপাল ভার্ব, পিভি প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের এখানে সাবজেক্ট আছে উই, তাহলে আমাদের এখানে সাবজেক্ট সম্পর্কে বলছে, অর্থাৎ সাবজেক্ট বলতে এখানে পার্সনকে বোঝাচ্ছে। ভার্ব কি সম্পর্কে বলতেছে? এই পার্সন, ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে বলতেছে। সাবজেক্ট সম্পর্কে কি বলতেছে? যে উই লিভ ইন ঢাকা, অর্থাৎ আমরা ঢাকায় বাস করি। তাহলে আমরা ঢাকায় বাস করি, এই এখানে আমরা সম্পর্কে, এই পার্সন সম্পর্কে বলতেছে। এই ভার্বটা আমাদের বলতেছে যে আমরা ঢাকায় বাস করি। তাহলে এখানে ভার্বটা হচ্ছে লিভ, লিভ মানে বাস করা। তাহলে আমরা এখানে ভার্ব সম্পর্কে জানলাম। এরকম এখানে ভয়েসের সাথে আমাদের এরকম কিছু ভার্ব ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমরা এই ভয়েসের সাথে আর কি কি ভার্ব জড়িত সেই সম্পর্কে আমরা এখন একটু আরো ক্লিয়ার হব। তা আমাদের প্রথমে আছে প্রিন্সিপাল ভার্ব, যেটা একটু আগে আমরা বললাম। লিভ এটা প্রিন্সিপাল ভার্ব, রাইস এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানলাম যে সাবজেক্টের পরে যে দুইটা ভার্ব এখানে ব্যবহার হয়েছে, এই দুইটা ভার্বই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব when a verb expresses its meaning without the help of any other verb, it is called a principal verb. তাহলে আমি এখানে বলছি যে প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে when a verb expresses its meaning without the help of any other verb, it is called a principal verb. অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে যেটা অন্য ভার্বের সাহায্য ছাড়াই একটা সেন্টেন্সের, একটা বাক্যের অর্থ খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। যে ভার্বের দ্বারা অন্য ভার্বের সাহায্য ছাড়াই এভাবে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে, সেই ভার্বকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে ভালো ধারণা পেলাম। এরপরে আছে, লক্ষ্য করে দেখো, এই প্রিন্সিপাল ভার্বের চারটা রূপ আছে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হ্যাজ ফোর ফর্ম। প্রিন্সিপাল ভার্ব হ্যাজ ফোর ফর্ম, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের চারটা রূপ আছে। এই চারটা রূপ কেমন সেটা আমরা এখানে নিচে ছকের মাধ্যমে দেখানো হয়েছে, এটা আমরা লক্ষ্য করি। প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। লক্ষ্য করো বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এক নম্বরে আছে ইট। ইট এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ ভার্বের আমরা এটাকে মূল ভার্ব হিসেবে জানি, প্রিন্সিপাল ভার্ব হিসেবে জানি। তাহলে এই প্রিন্সিপাল ভার্বের সবসময় আমরা লক্ষ্য করছি এর চারটি রূপ, অর্থাৎ আমরা প্রেজেন্ট ফর্ম যেটা সেটা দেখতেছি ইট, এবং যখন আইএনজি ফর্ম দেখতেছি তখন এই ইটের সাথে আইএনজি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়ে এটা রূপ ধারণ করছে ইটিং। এরপর আছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম এই ইট থেকে অ্যাড হয়েছে, এটিই অ্যাড হয়েছে, তাহলে এটা আরেকটা একটা রূপ। তাহলে এটা আমাদের তৃতীয় রূপ। চতুর্থ রূপ পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই ইট এটা রূপ ধারণ করেছে চতুর্থ নম্বরে এসে ইটেন। তাহলে আমরা দেখলাম যে এই ইট ভার্বের চারটা রূপ দেখতে পেলাম। ঠিক এরকম যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে সেই প্রিন্সিপাল ভার্বগুলোর প্রত্যেকটাই এরকম চারটা আমরা রূপ দেখতে পাবো, এবং এগুলো বাক্যেও এই ব্যবহারগুলো দেখতে পাবো। আমরা পরবর্তীতে আমরা এই জিনিসগুলোর ব্যবহার লক্ষ্য করব। তো লক্ষ্য করো, আরেকটা ভার্ব আমি বলছি গো। গো অর্থ যাওয়া। তাহলে এই গো ভার্বের আরেকটা রূপ হচ্ছে আইএনজি ফর্ম, গোয়িং। আইএনজি ফর্ম, গোয়িং। নেক্সট পাস্ট ফর্ম। এই গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, আর এই গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন। তাহলে আমরা লক্ষ্য করলাম এই গো ভার্বের চারটি রূপ কি? গো, গোয়িং, ওয়েন্ট, গন। এভাবে প্রিন্সিপাল ভার্বের আমরা চারটা রূপ দেখতে পাচ্ছি। আরেকটা উদাহরণ দেখানো হয়েছে ডু, ডুইং, ডিড, ডান। তাহলে এভাবে আমরা দেখলাম যে প্রিন্সিপাল ভার্বের চারটা রূপ আছে। প্রিন্সিপাল ভার্ব হ্যাজ ফোর ফর্ম। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ভয়েস ভালোভাবে বুঝতে চাই এবং আমরা যদি ভয়েসের উপর ফুল মার্ক পেতে চাই, তাহলে উই মাস্ট লার্ন অ্যাবাউট প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এখানে যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো আমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, তাহলে আমি ভয়েস পারবো এবং পরীক্ষায় কখনোই আমার ভুল হবে না। নেক্সট লক্ষ্য করে দেখো, এই প্রিন্সিপাল ভার্বের পরে আছে অক্সিলারি ভার্ব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভয়েসের ক্ষেত্রে। তো অক্সিলারি ভার্ব কি আমরা সেই জিনিসটা একটু বুঝে নিচ্ছি। অক্সিলারি ভার্ব, দি ভার্ব হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব is expressing its meaning
in accordance with tense, voice or mood is called a auxiliary verb or helping verb। অর্থাৎ এই auxiliary ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবেও অভিহিত করেছি, অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবেও অভিহিত করেছি। তো আমরা লক্ষ্য করি তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা কি, আবার আমরা লক্ষ্য করি। বলেছে দি ভার্ব হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব। তো এখানে আমরা লক্ষ্য করছি এই অক্সিলারি ভার্ব এটা অর্থই হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এটা সাহায্য করবে। কিসে সাহায্য করবে, কখন সাহায্য করবে সেটা বলছে যে এটা হেল্প। একটু আগে আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব এমনি সে আপনি সে একটা সেন্টেন্সের মূল ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে অন্য ভার্বের সাহায্য ছাড়া। কিন্তু এখানে আমরা আবার বলতেছি যে অক্সিলারি ভার্ব এটা সাহায্যকারী ভার্ব এবং সেটা কোথায় ব্যবহার হচ্ছে এই প্রিন্সিপাল ভার্বের সাথে। তো সেটা একটা শর্ত এবং কন্ডিশন আছে, সেই কন্ডিশনের কথা এখানে বলা আছে। কি কন্ডিশন বলছে, দি ভার্ব হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব ইন এক্সপ্রেসিং ইটস মিনিং ইন এ অ্যাকর্ডিংস উইথ টেন্স। তার মানে কি এখানে কন্ডিশন বলছে যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে সহযোগিতা করবে কখন, যখন আমরা টেন্সে যাব, অর্থাৎ টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলো এই প্রিন্সিপাল ভার্বের সাথে ব্যবহৃত হবে। আর বলছে ভয়েসের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে, ভয়েসের ক্ষেত্রে, এই জন্য এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অর মোড ইজ কল্ড এ অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা ধারণা পেলাম। আরও একটু ক্লিয়ার হবো যে এই অক্সিলারি ভার্ব অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, এই ভার্বগুলো আমাদের জেনে নিতে হবে। যেমন এই অক্সিলারি ভার্ব, যেমন আমরা বলি টু বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ক্যান, মে, কুড, মাইট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এরকম অনেক অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমরা এই ভয়েসের মধ্যে আমরা যখন ধারাবাহিকভাবে এগুলো থাকবো তখন এটা ব্যবহার আমরা আরও বেশি বেশি লক্ষ্য করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো তাহলে অক্সিলারি ভার্ব সম্পর্কে আমি যা বললাম তোমরা অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে আমরা একটা ভার্বের কথা বলবো যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? আমরা ট্রানজিটিভ ভার্ব আসলে ইনট্রানজিটিভ ভার্ব আসে, ট্রানজিটিভ ভার্ব আসলে তার সাথে ইনট্রানজিটিভ ভার্ব আসে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, যেটা আমি বলতেছি যে ট্রানজিটিভ ভার্ব, তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে কি বুঝি আর ইনট্রানজিটিভ ভার্ব বলতে কি বুঝি? অর্থাৎ আমরা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট বহন করে, অর্থাৎ যে ট্রানজিটিভ ভার্ব সবসময় অবজেক্ট ক্যারি করে। অর্থাৎ এখানে লক্ষ্য করো, আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। হি লাভস হিজ প্যারেন্টস, হি লাভস হিজ প্যারেন্টস, এখানে লাভস এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ এই ভার্বের পরে অবজেক্ট আছে হিজ প্যারেন্ট। হি লাভ সে ভালোবাসে, হিজ প্যারেন্ট তার পিতামাতাকে, তার পিতামাতাকে সে ভালোবাসে। তাহলে আমরা যদি প্রশ্ন করি কাকে ভালোবাসে, তাহলে আমরা উত্তর পাচ্ছি হিজ প্যারেন্ট, তার বাবা মাকে ভালোবাসে। তাহলে এখানে হিজ প্যারেন্ট এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমরা এখান থেকে ক্লিয়ার হচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব সবসময় অবজেক্ট বহন করে, অর্থাৎ সেই ভার্বের সাথে সবসময় অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্ব যেটা, যে ভার্বের সাথে অবজেক্ট থাকে না, অর্থাৎ অবজেক্ট না থাকলেও সেন্টেন্সের অর্থ পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। যেমন দি বেবি স্মাইল, শিশুটি হাসে। দি বেবি স্মাইল, এখানে স্মাইল এরপরে কোনো আলাদা অবজেক্টের প্রয়োজন পড়ে না, এটা কিছু অবজেক্ট ছাড়াই এই সেন্টেন্স বা এই বাক্যের অর্থ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। আর এখানে আমি যদি বলি হি লাভস, বাকি কিছু বললাম না, হি লাভস, তাহলে কি হলো, এটা বাক্যটা অসম্পূর্ণ হলো। হি লাভস সে ভালোবাসে, কি ভালোবাসে, আমি পরে আর কিছু লিখলাম না, হিজ প্যারেন্টস, তাহলে এটা অসম্পূর্ণ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্ব অবজেক্ট বহন করে, অর্থাৎ অবজেক্ট ছাড়া কি ট্রানজিটিভ ভার্ব হয় না। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এই ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট লাগে না, নো নিড অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্ব নিড অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ট্রানজিটিভ ভার্ব কি আর ইনট্রানজিটিভ ভার্ব কি। আর যেগুলো এখানে যেহেতু আমরা ভয়েস নিয়ে কথা বলছি, এই ভয়েসে সবসময় অবজেক্ট থাকতে হবে। যেহেতু এখানে অবজেক্ট থাকে না, এই জন্য ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস সাধারণত হয় না, কারণ আমাদের ভয়েস করার সময় এই অবজেক্টের প্রয়োজন হয়।
এই জন্য এই ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, ভয়েস হবে ট্রানজিটিভ ভার্ব যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের ভয়েস হবে। তাহলে আমরা এখানে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছো। নেক্সট আমরা জানবো, এই যে আমি একটু আগে একটু বললাম হি লাভস হিজ প্যারেন্ট, সে তার বাবা মাকে ভালোবাসে। তাহলে হিজ প্যারেন্টস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাকে এখন জানতে হবে অবজেক্টটা কি। তাহলে আমরা অবজেক্টটা কি এটা ভালোভাবে জেনে নেই। তাহলে আমরা অবজেক্ট হচ্ছে সাধারণত দুই প্রকার। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, দুই নাম্বার হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আমি বলছি যেমন ট্রানজিটিভ ভার্বে অবশ্যই অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা একই সেন্টেন্সে দুটো অবজেক্ট ব্যবহার হতে পারে। সাধারণত দেখা যায় যে একটা সেন্টেন্সে একটা অবজেক্ট ব্যবহার হয়, আবার অনেক সময় দুটো অবজেক্টও ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট যদি একই সেন্টেন্সে দুটো অবজেক্ট ব্যবহার হয়, সেক্ষেত্রে এই দুটো অবজেক্ট থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। সেন্টেন্সটা কি? The teacher teaches us English. The teacher teaches us English. শিক্ষক আমাদেরকে ইংরেজি পড়ান। শিক্ষকটি আমাদেরকে ইংরেজি পড়ান। তাহলে লক্ষ্য করি বন্ধুরা, আমি এখানে উপরে বলেছি যে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, The teacher teaches us English. তাহলে আমরা এখানে এই সেন্টেন্সে দুইটা অবজেক্টই দেখানো হয়েছে। যেহেতু আমি দুইটা অবজেক্টের কথা বলেছি, এই জন্য এই সেন্টেন্সে দুইটা অবজেক্টকে আমি এখানে শো করেছি। তাহলে একটা অবজেক্ট হচ্ছে আস, একটা অবজেক্ট হচ্ছে ইংলিশ। অর্থাৎ আমি যদি প্রশ্ন করি তাহলে আমাকে দুইভাবে প্রশ্ন করতে হবে। আমি যদি এই দুইটা অবজেক্ট বের করতে চাই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে দুইভাবে। অর্থাৎ এই যে দুইটা অবজেক্ট, একটা অবজেক্টের নাম হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর একটা অবজেক্টের নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমাকে বন্ধুরা এখানে আমরা কোনটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলবো আর কোনটাকে ডাইরেক্ট অবজেক্ট বলবো। তাহলে আমাদের এখানে আস, আস মানে আমাদিগকে। দি টিচার টিচেস আস, শিক্ষক আমাদিগকে ইংরেজি পড়ান। তাহলে কাদিগকে ইংরেজি পড়ান। আমি যদি কাহাদিগকে এভাবে প্রশ্ন করি তাহলে আমি ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। কাহাদিগকে ইংরেজি পড়ান, তাহলে আমরা উত্তর পাচ্ছি আমাদিগকে। আস হলো আমাদেরকে বা আমাদিগকে। তাহলে এইটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, আর ডাইরেক্ট অবজেক্ট এটা হচ্ছে বস্তুবাচক। ডাইরেক্ট অবজেক্ট এটাকে বলা হয় বস্তুবাচক, অর্থাৎ অপ্রাণীবাচক কর্ম। অপ্রাণীবাচক কর্ম, অবজেক্ট হচ্ছে কর্ম, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট প্রাণীবাচক কর্ম, আর ডাইরেক্ট অবজেক্ট এটা হচ্ছে অপ্রাণীবাচক কর্ম। তাহলে আমরা লক্ষ্য করছি তাহলে আস এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ইংলিশ এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট এটা আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমরা কোনো ব্যক্তিবাচক অর্থাৎ প্রাণীবাচক অবজেক্টকে বের করতে চাবো তখন আমাদের এই অবজেক্ট বের করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট যখন বের করব তখন কাকে বা কাহাদিগকে প্রশ্ন করতে হবে, কাকে বা কাহাদিগকে দ্বারা, তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। আর যদি আমি ডাইরেক্ট অবজেক্ট বের করতে চাই তাহলে আমাকে প্রশ্ন করতে হবে যে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কি, অর্থাৎ কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমি ডাইরেক্ট অবজেক্ট পাবো। যেমন আমি যদি এখন প্রশ্ন করি যে শিক্ষকটি কি পড়ান, শিক্ষকটি কি পড়ান, তাহলে উত্তর আসছে কি ইংলিশ পড়ান। আবার যদি আমি প্রশ্ন করি শিক্ষক কাদিগকে পড়ান, তাহলে উত্তর আসছে আমাদিগকে পড়ান। তাহলে কাকে বা কাহাদিগকে এই ধরনের
শব্দ দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাবো সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট একটা সেন্টেন্সে থেকে আমাদের বের করে নিতে হবে। কারণ আমরা যখন ভয়েস করব তখন আমাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাকে এই অবজেক্ট আগে চিহ্নিত করতে হবে, কারণ এই অবজেক্টটাই তখন সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা তখন অবজেক্ট হবে বাই আকারে। তো এই জন্য আমাদেরকে এই অবজেক্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমার বন্ধুরা, আমার মনে হয় তোমরা সকলেই এটা বুঝতে পেরেছো যে ডাইরেক্ট অবজেক্ট কি এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আগে জেনেছ যে আমরা ভয়েস যখন বুঝাতেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভয়েসটা কি। সেক্ষেত্রে আমরা ভার্ব সম্পর্কে বলেছি, সেই ভার্বের মধ্যে লেখা ছিল, সেই ভার্বের যখন আমরা সম্পৃক্ততার কথা বলেছি ভয়েসের সাথে, সেখানে প্রিন্সিপাল ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব ছিল। এখন আমরা সেই অক্সিলারি ভার্ব কিভাবে টেন্স অনুযায়ী হয়, পরিবর্তন হয়, সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরেছি। তোমরা লক্ষ্য করো, আমরা যখনই আমরা ভয়েস করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি কোন টেন্স, আমাকে সেন্টেন্সটা বুঝতে হবে যে কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী আমাকে এই অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বের রূপ পরিবর্তন হবে। আর একটা জিনিস লক্ষণীয় হচ্ছে, তোমরা লক্ষ্য করবা যখন আমরা ভয়েস করব সব সময়, অর্থাৎ এই ভয়েস করার সময় দেখো এখানে লক্ষ্য করতে পারছো হয়তো যে পি পি লেখা আছে, পি ফুল স্টপ পি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এরকম পি ফুল স্টপ পি আছে। এটার দ্বারা আমি বুঝাচ্ছি যে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এই যে মূল ভার্বটা, এই মূল ভার্বটা আমি আগের ছকে দেখিয়েছি যে এখানে ছিল যে ভার্বের চারটে রূপ, তার শেষ যে রূপটা, সেই শেষ রূপটা হচ্ছে যেমন ডু ডিড ডান। এই ডান এটাকে বলতেছি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রত্যেকটা ভয়েসের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, এটা সবগুলো হলো প্যাসিভ ভয়েসে আমরা যখন রূপান্তরিত করব তার কি আকৃতি হবে সেই আকৃতিটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন আমাদের এই হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব অথবা টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব এটা কি পরিবর্তন হচ্ছে সেটা আমি এখানে তুলে ধরেছি। তো বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, সিম্পল প্রেজেন্ট যেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবেও আমরা চিনি এবং সিম্পল প্রেজেন্ট হিসেবেও চিনি। অর্থাৎ এই সিম্পল প্রেজেন্ট এটার যদি আমাদের কোনো সেন্টেন্স পাই, যদি সেটাকে আমাদের প্যাসিভ করতে বলে, সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা তখন এই এম ইজ আর ব্যবহার হবে, এম ইজ আর ব্যবহার হবে এবং এটার পরপরই যে ভার্ব থাকবে সেন্টেন্সে সেই ভার্বের যে প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য লেখা আছে এম ইজ আর প্লাস পিপি, অর্থাৎ এই এম ইজ আর যে কোনো একটাই থাকুক না কেন তারপরে প্রিন্সিপাল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে যখন যাব, তখন আমি যখন প্যাসিভ করব তখন এই এম ইজ আরটাই তখন ওয়াজ ওয়ারে পরিণত হবে। এম ইজ আর এটা পাস্ট, ওয়াজ ওয়ার, অর্থাৎ এই ওয়াজ ওয়ারের পরে আবার যখন আমার মূল ভার্বটা আসবে সেই মূল ভার্বটা হবে পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বটা হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যখন ভয়েস করব আমাদের ভয়েসের সবসময় মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। নেক্সট লক্ষ্য করি আমরা সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার যেটাকে আমরা জানি ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সেই ফিউচার ইনডিফিনিট যখন আমরা ভয়েস করব প্যাসিভ করব তখন আমাদের প্যাসিভ করার সময় শ্যাল বি হবে, উইল বি হবে। এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট বলে দিবে যে এখানে শ্যাল হবে না উইল হবে। তাহলে আমরা যখন সিম্পল ফিউচার হবে, আমরা যখন প্যাসিভ করব সেই প্যাসিভ করার সময় শ্যাল বি হবে, উইল বি হবে এবং এর পরপরই হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা টু বি ভার্ব কি হচ্ছে এম ইজ আর, এরপরে প্লাস চিহ্ন আছে বিং, অর্থাৎ এখানে আমি এখানে সব কিছুর সাথে বিং যুক্ত করতে পারি নাই, তোমরা আমি বলে দিচ্ছি এই বিংটা হবে এম বিং, ইজ বিং, আর বিং। এই জন্য আমি এটাকে একসাথে লিখছি যে বিং, এটার সাথে বিং দিয়েছি, অর্থাৎ এই বিংটা কিন্তু প্রত্যেকটার সাথে হবে এম বিং, ইজ বিং, আর বিং। এরপরে হবে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখতে পাচ্ছি আমাদের টু বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব
আমাদের কি হচ্ছে সেই রূপটা আমরা এখানে তুলে ধরেছি। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, are being, এরপরে বলবে প্রিন্সিপাল ভার্ব যেটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এখানে আমরা একটু আগে যেটা বললাম am being, is being, are being, সেটাই হবে এখানে was being, were being, সেটা আমাদের এখানে পরিবর্তন হবে was, were, তার সাথে আছে being, তার মানে was being, were being, আর তারপরেই প্রিন্সিপাল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এইটা টু বি ভার্ব, হেল্পিং ভার্ব পরিবর্তন হবে, সেটা হচ্ছে শ্যাল বি, বিং, উইল বি, বিং, অর্থাৎ আমরা এখানে দুটার সাথে বিং যুক্ত করে দিয়েছি, শ্যাল বি, বিং, উইল বি, বিং। এরপরে প্রিন্সিপাল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হবে, আমরা এখানে বলা আছে টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব, অর্থাৎ আমরা হ্যাভ হ্যাজ এখানে ব্যবহার আসছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যখন আমরা পারফেক্টে যাব প্রত্যেকটা পারফেক্ট টেন্সে এরকম হ্যাভ, আর পাস্টে যাব যখন তখন হ্যাড হবে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টে কি ব্যবহার হবে, এখানে লেখা আছে টু হ্যাভ ভার্ব, আর এখানে আছে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, এটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে আমরা যুক্ত করতেছি প্লাস চিহ্ন পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে আমরা এই যে হ্যাভ বিন দেখলাম, হ্যাজ বিন দেখলাম, এই হ্যাভ আর হ্যাজ এই দুইটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে এখানে শুধু এখানে বসতেছে হ্যাভ বিন, এই হ্যাভ বিনের পরে বসতেছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পিপি, যেটাকে বলতেছি আমি পাস্ট পার্টিসিপল ভার্ব। তো নেক্সট আছে ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টে কি ব্যবহার হবে টু হ্যাভ ভার্ব, সেটা হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এখানে দুটার মধ্যে হ্যাভ কমন আছে, শ্যালের সাথে হ্যাভ আছে, উইলের সাথেও হ্যাভ আছে, আর এটা বিনও কমন আছে। তাহলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে দেখলাম যে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তার সাথে সবসময় পিপি, এটা আমরা দেখে আসছি উপর থেকে, সব ক্ষেত্রেই এই পিপি ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখলাম যে আমরা যখন ভয়েস করব, প্যাসিভ ফর্ম করব, তখন প্রত্যেকটা প্যাসিভ ফর্মে কি হবে? প্রিন্সিপাল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূল বিষয় নিয়ে অর্থাৎ একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যারা 6 থেকে একদম 11 পর্যন্ত যে ছাত্রছাত্রী আছো সকলের জন্য এটা একটা আমরা প্রিলিমিনারি অর্থাৎ প্রাথমিক যে বিষয়টা, এটা আমি খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা তুলে ধরেছি। তো তোমরা লক্ষ্য করবা আমার পরের যে লেভেল 1 আছে, লেভেল 2তে আমি যে লেকচারটা দিব সেখানে আমরা এই যে টেন্সগুলো দেখালাম, এই টেন্সের ব্যবহারগুলো আমরা দেখব, অর্থাৎ তখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, সেই বিষয় নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তা আজকে আমরা এই পর্যন্তই ক্লাস রাখবো। আর আমার ক্লাস শেষ হওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি নিয়মিত ক্লাস নেব এবং সকল শিক্ষার্থীদের এবং অভিভাবকদের দোয়া চাই আমি, এবং তোমরা যারাই আমার লেকচারটা দেখবে, আমার ভিডিওটা দেখবে, আমি বলবো যে তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। শেয়ার করবে এই জন্যই যে তুমি যেরকমভাবে দেখলে একজন শিক্ষার্থী যেরকম উপকৃত হবে, আর অন্য একজন শিক্ষার্থীও তোমার শেয়ার পেয়ে সে যখন দেখার সুযোগ পাবে সেও উপকৃত হবে। এই জন্য আমরা অন্যের উপকারের স্বার্থেই আমরা এই কাজটা করব। এই জন্য আমরা সকলেই যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, আমি আশা করব তোমরা এটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে এবং তোমাদের আগামী দিনে যাতে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ক্লাস যাতে আবার অ্যাটেন্ড করতে পারো, দেখতে পারো, সেই শুভকামনা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।